আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যেদিন আল্লাহ চাইবে সেদিন। জাহিন আন্টির চুলের ভাঁজে চুমু এঁকে দিয়ে বলল, সেদিনটা খুব তাড়াতাড়ি আসুক আমার জীবনে। বিয়ে করবে আমায় যারা? নুহাসের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে যারা ডান হাতটাও কেঁপে ওঠে, সাথে কানে ধরে রাখা ফোনটাও। যারা স্তব্ধ বিমূর্ত হয়ে সামনের দিকে তাকিয়ে রইল, গলার স্বর কাঁপছে। এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না। পরীক্ষার প্রশ্ন এতটাও কঠিন লাগেনি যতটা নুহাসের এই প্রশ্নটা কঠিন থেকে কঠিনতম লাগছে তার কাছে। যারাকে নীরব থাকতে দেখে নুহাস পুনরায় শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো, জবাব দিচ্ছ না কেন? যারা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, হঠাৎ এই প্রশ্ন? নুহাসের কণ্ঠ অধৈর্য শোনালো, আমি শুধু তোমার মুখে হ্যাঁ অথবা না শুনতে চাই যারা। যারা নিজের জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। নুহাস বলছে তো ঠিকই, ছোট্ট দুটো অক্ষরে হ্যাঁ অথবা না বলতে, কিন্তু এই ছোট্ট অক্ষরগুলো যেন যারার কাছে বিশাল ভারী আর বড় লাগছে। নুহাস আবারও বলল, হ্যাঁ। আই এম ওয়েটিং যারা। যারা চায় নুহাসকে বিয়ে করতে, ভালোবাসার একান্ত মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চায়, কিন্তু কণ্ঠস্বর রোধ হয়ে আসছে তার। যারা চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল। নুহাস পুনরায় প্রগাঢ় গলায় বলল, ঠিক আছে, তৈরি থেকো তাহলে আমার স্ত্রী রূপে নিজেকে গ্রহণ করার জন্য। বলেই কোল কেটে দেয় নুহাস। যারা এখন অনুভূতিহীনভাবে বসে রইল। কি বললে এটা নুহাস? নিজেকে নুহাসের স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, তৈরি থাকার জন্য? কি করতে চাইছে এই লোক? নতুন দিনের সূচনা। গাড়ি এসে থামে কাজী অফিসের সামনে। প্যাসেঞ্জার সিটে বসা যারা নির্বিকার ভঙ্গিতে নুহাসের দিকে তাকালো। নুহাস নিজের সিট বেল্ট খুলে, যারা সিট বেল্ট খুলে দিয়ে ভাবলেশীন গলায় বলল, নামো। যারা অবিশ্বাস্য গলায় বলল, এখানে কেন এসেছি আমরা? নুহাসের সহজ সাবলীল উত্তর, বিয়ে করতে। যারা আতকে উঠে বলল, মানেটা হলো এই মুহূর্তে তোমার আর আমার বিয়ে হবে এখানে। যারা দিশেহারা কণ্ঠে বলল, কি পাগলের প্রলাপ বকছো তুমি নুহাস ভাই? আকস্মিক নুহাস যারা দুবাহু চেপে ধরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি পাগলের প্রলাপ বকছি, কারণ তোমাকে হারানোর ভয় প্রতিনিয়ত আমার হৃদয়ে জেঁকে বসছে। আর তুমি নিজে বলেছো রাতে আমায় বিয়ে করতে চাও। হ্যাঁ, আমি তোমায় বিয়ে করব বলেছি। তার মানে এই নয় আমি তোমার লোকচক্ষুর অন্তরালে কিংবা আমার পরিবারের কাউকে না জানিয়ে এইভাবে গোপনে বিয়ে করব। নুহাস নিজের পেশিবহুল দুহাত দিয়ে যারাকে নিজের বুকে শক্ত করে গেঁথে ধরে ধরা কণ্ঠে বলল, আমি পারবো না যারা তোমাকে অন্য কারো হতে দেখতে। আমি ওই দিন সত্যিই মরে যাব, যেদিন তুমি অন্য পুরুষের হবে। যারা এতক্ষণে বুঝতে পারলো নুহাসের মনের ভয়টা, যে ভয়টা সেও প্রতিনিয়ত পেয়ে আসছে। কিন্তু তাই বলে এভাবে গোপনে বিয়ে করে নিবে, এটা হয় না। এটা অন্যায়, নিজের পরিবারের সাথে অন্যায় করা হবে, যে অন্যায়টা যারা মরে গেলেও করতে পারবে না। দরকার পড়লে পরিবারের সকলকে বোঝানোর প্রয়াস করবে, কিন্তু তারপরে যদি পরিবার না মানে তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। আর পরিবার না মানলেও জাহিন মেনে নিবে তাদের এই সম্পর্কটা, এটা যারার দৃঢ় বিশ্বাস। নুহাস যারার কোমরে হাত রেখে নিজের কাছে আরও টেনে নেয়। মনে হচ্ছে যেন নুহাস আর যারাকে নিজের ভেতরে লুকিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের হাত দুটো নুহাসের পিঠের উপরে রেখে আলতো হাতে চাপড় মেরে নরম কণ্ঠে বলল, প্লিজ নুহাস ভাই, একটু শান্ত হও। আমি সবাইকে রাজি করাবো। আর এখনই তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, যার জন্য তোমার এতটা ভয় পেতে হবে। নুহাস কথা বলছে না। ভালোবাসার মানুষটিকে নিজের এতটা কাছে পেয়ে যেন দিন দুনিয়া ভুলে গেছে। শুধু অক্ষপুট বন্ধ করে অনুভব করছে প্রেয়সীর হৃদস্পন্দন গতি। যারা নিজ থেকে নুহাসের কাছ থেকে সরে এসে নুহাসের মুখটা নিজের ছোট্ট হাতের মুঠোতে নিয়ে মৃদু হেসে বলল, এত ভয় আমাকে হারানোর? নুহাস ছোট্ট বাচ্চাদের মতো মাথা উপর নিচ করলো। যারা মুস্কি হেসে খোঁচা মেরে বলল, ভয় পাওয়া ভালো, তবে এত বেশি ভয় পাওয়া ভালো না। যারা থেমে বোঝানোর স্বরে বলল, এভাবে গোপনে বিয়ে করতে চাই না আমি তোমাকে নুহাস ভাই। সবার দোয়া নিয়ে আমরা একটা নতুন জীবন শুরু করব, যে জীবনে থাকবে না কোনো রকম লুকোচুরি, থাকবে শুধু এক আকাশ সমান ভালোবাসা। যে আকাশে আমি মুক্ত হয়ে ডানা ঝাপটে উড়ে বেড়াবো, তখন দুনিয়ার সকলে জানবে তুমি আমার একান্ত প্রিয় মানুষটি, আমার স্বামী। নুহাস অপলক দৃষ্টিতে যারার দিকে তাকিয়ে রইল। ভেবেছিল যারাও হয়তো তার পাগলামির সাথে তালে তাল মেলাবে, কিন্তু না, এই মেয়ে তার ভাবনা পুরো উল্টে দিল।
এত সুন্দর করে সবটা বলল। নুহাশ যারার মুখটা নিজের হাতের মুঠোতে নিয়ে যারা দুগালে গভীরভাবে চুম্বন বসালো। যারা নিজের হাত দুটো নুহাশের বুকের উপর রেখে নেত্রপল্লব বন্ধ করে অনুভব করলো প্রিয় মানুষটির ছোঁয়া। নুহাশ যারার কপালে নিচে কপাল ঠেকিয়ে মোহনীয় গলায় বলল, কবে এত বড় হয়ে গেলে তুমি যারা? এই তো মনে হচ্ছে সেই রাতের কথা, যেই রাতে নিজে কেঁদে সকলের মুখে হাসি ফুটিয়েছিলে তুমি। তুমি হেসেছিলে? নুহাশ সরে এসে ড্রাইভিং সিটে এসে সিট বেল্ট লাগিয়ে বলল, বিয়ে যখন করবে না তাহলে বাড়ি চলো। যারা ক্ষীণ স্বরে বলল, তুমি কি রাগ করেছো আমার উপরে? একদম না, বরং আমি খুশি হয়েছি তুমি আমার অযাচিত পাগলামিতে সায় না দেওয়াতে। আর ভবিষ্যতে যা হবে সবাইকে সবটা জানিয়েই হবে, তাতে যা হওয়ার হবে। যারা কিছু বলল না, শুধু মুস্কি হাসলো। নুহাশ হুইল চেয়ার ঘুরিয়ে ড্রাইভিং করায় মনোযোগ দিল। জাহিনের গাড়ি জনমানবহীন এক স্থানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই আরেকটি গাড়ি এসে থামলো জাহিনের গাড়ির পাশে। সেই গাড়ি থেকে বেরিয়ে আসলো একজন যুবক। যুবকটি জাহিনের গাড়িতে উঠে বসে। জাহিন গম্ভীর কণ্ঠে বলল, জিনিসগুলো কোথায়? যুবকটি নিজ পকেট থেকে একটি ফোন আর পেন ড্রাইভ বের করে জাহিনের হাতে দিয়ে বলল। জাহিন হাত বাড়িয়ে ফোন আর পেন ড্রাইভ নিতে নিতে বলল, ওর কি অবস্থা? আছে। আটকে রাখো ওকে, ওর সাথে সময় মতো আমি মুখোমুখি হব। জি ভাই। ভালো করে আপ্যায়ন করবি। জি ভাই, তার বলতে। ঠিক আছে। যুবকটি চলে গেল। জাহিন ফোনের পাওয়ার অন করলো। ফোনে কোনো সিম কার্ড নেই। ভেসে উঠল কাইফের হাস্যোজ্জ্বল চেহারা। এই ফোনেই জাহিনকে নিজের লক্ষ্যে পৌঁছে দিবে শুধু সময়ের অপেক্ষা। জাহিন কিছুক্ষণ কাইফের ছবির দিকে তাকিয়ে দেখে একে একে ফোনে থাকা সকল ডাটা চেক করতে শুরু করলো। শুরু থেকে খলিল তালুকদারের সাথে যোগাযোগ চলে আসছে কাইফের। জাহিন এবার গ্যালারিতে প্রবেশ করলো। এক এক করে সব ছবি দেখে যাচ্ছে। আকস্মিক একটা ছবির উপরে নজর আটকে যায় জাহিনের। ছবিটার উপরে ক্লিক করতে ফোনের উপরে পুরো স্ক্রিন জুড়ে দৃশ্যমান হলো। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে চাইছে না। এটা কি সত্যি নাকি তার ভ্রম? তার দুটি প্রিয় মানুষ একে অন্যকে আলিঙ্গন করে আছে। দেখে মনে হচ্ছে দুজনে স্বর্গীয় সুখ অনুভব করছে। জাহিন একের পর এক ছবি দেখে যাচ্ছে, যে ছবিগুলো অন্য কিছুর মানে প্রকাশ করছে। কিন্তু এসব ছবি কাইফের ফোনে কেন? তবে কি কাইফ সবটা জানে? জাহিন অবিশ্বাস্য গলায় বলে ওঠে, নুহাশ আর যারা কি করে? খলিল তালুকদার কয়েক মিনিট পর পর কাইফকে অনবরত কল দিয়ে যাচ্ছেন, কিন্তু বারবার সেই একই কথা, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খলিল তালুকদার রেগে মেগে চেঁচিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারেন দেয়ালে। মানতে পারছেন না এই হার, কিছুতেই মানতে পারছেন না। জনগণ এভাবে ওনার সাথে খেলা খেলবে ভাবতে পারছেন না। সবাই তার সাথে বেয়ানি করেছে। সবাই এ 10 বছরে গড়ে তোলা রাজত্ব আজ অন্যের হাতে। অন্য একজন আজ থেকে শাসন করবে এই রাজত্ব। যেই রাজত্বে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো রকম শোষণ, নিপীড়ন, অবিচার, থাকবে শুধু সত্য আর ন্যায়। জাহিন শেখ বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে হাঁক ছেড়ে ডাকলো নুহাশের নাম ধরে। জাহিনের চিৎকার শুনে সকলে এসে ড্রয়িং রুমে জড়ো হয়। জোহরা বেগম ছেলের এমন আকস্মিক চেঁচামেচি শুনে আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে জাহিন? জাহিন আগের ন্যায় বলল, নুহাশ কোথায়? নুহাশ কোথায়? জোহরা বেগম ভীত গলায় বলল, নুহাস তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হলো। কিছু কি করেছে নুহাস? জাহিন পকেট থেকে ফোন বের করে নুহাশকে ফোন করলো। যারা ভাইয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিছুক্ষণ আগে নুহাশ তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। যারা চোখে মুখে আতঙ্কের ছাপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ তার ভাই নুহাশকে এমন ভয়ঙ্করভাবে ডাকছে কেন? যারা ধীর পায়ে হেঁটে আন্টির কাছে গিয়ে আস্তে করে বলল, ভাবি কি হয়েছে? ভাইয়া এভাবে নুহাশ ভাইকে ডাকছে কেন? জানি না, যারা হঠাৎ করেই তোমার ভাইয়া বাড়িতে এসেই নুহাশ ভাইকে ডাকতে শুরু করলো। যারা ভয়ে নিজের ঠোঁটের কামড়ে ধরল। বুকের ওঠানামা বেড়ে গেছে অজানা ভয়ে। কোনোভাবেই কি তার আর নুহাশের সম্পর্কের কথাটা জেনে গেছে, তার জন্য জাহিন এত রেগে আছে, নাকি অন্য কোনো কারণে রেগে আছে? জাহিন নুহাশকে ফোন করে এক্ষুনি বাড়ি আসতে বলে। জাহিন ফোন কেটে বোনের দিকে তাকায়। যারা ভাইয়ের এমন স্থির শীতল চাউনি দেখে ভয়ে ঢোক গিলল। জাহিন বোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসে। বাড়ির প্রত্যেকটা মানুষ জাহিনকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু একটা শব্দ করলো না সে। শুধু এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে, দুহাত মুঠো বন্দি করে। শেখ রেজাউল সাহেব নাতির কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে দাদা ভাই? জাহিন শান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি আমার দাদা ভাই। তাহলে তোমাকে এত অস্থির লাগছে কেন?
কিয়ৎক্ষণ পরেই নুহাসকে আসতে দেখে জাহিন। নুহাস পার্টি অফিসের দিকে যাচ্ছিল যখনই জাহিনের এমন দৃঢ় কণ্ঠ স্বর শুনে যতটা দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে বাড়ি এসে পৌঁছায়। নুহাস জাহিনের সামনে এসে শঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে ভাই? জাহিন স্থির চোখে নুহাসের পানে তাকিয়ে রইল। অতীতের একটা দৃশ্য ভাসছে তার চোখের সামনে। তখন জাহিনের বয়স হয়তো 12 কিংবা 13 হবে, আর নুহাসের হয়তো 9 বছর হবে আনুমানিক। যারা তখন মায়ের পেটে। তার জন্যই ডাক্তারের কাছ থেকে চেক আপ করে ফিরছিলেন জোহরা বেগম সাথে আজমল শেখ। ফেরার পথে জাহিন আর রিহানকে স্কুল থেকে তুলে নেন। আকস্মিক রিহান বায়না ধরলো সে আইসক্রিম খাবে, তো বাবাকে আইসক্রিম আনতে পাঠালো, সাথে জাহিনও যায়। আইসক্রিম কিনে জাহিন বাবাকে রেখে মাঝ রাস্তায় চলে আসার তখনই ধেয়ে আসা একটা গাড়ি জাহিনের পানে। জাহিন চোখ বড় বড় করে গাড়িটির দিকে তাকায়, পা দুটো শক্ত চেষ্টা করেও নাড়াতে পারছে না, কারণ অদৃশ্য একটা শক্তি পা দুটো আঁকড়ে ধরেছে যেন। এই বুঝি তার জীবন সমাপ্ত হয়ে গেল। কিন্তু গাড়িটা জাহিনকে নয়, অন্য আরেকটি বাচ্চাকে ধাক্কা দিল। বাচ্চাটি ছিটকে পড়লো অদূরে, রক্তে ভেসে গেলে মুহূর্তের মাঝে কালো পিচ ঢালা রাস্তাটা। জোহরা বেগম চোখের সামনে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা দেখে চিৎকার করে ওঠেন। জাহিন রাস্তায় বসে হতবাক হয়ে তাকিয়ে রইল রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছেলেটির দিকে। আকস্মিক ছেলেটা কোথা থেকে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় গাড়িটির সামনে থেকে, আর তার পরিবর্তে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়। আইসক্রিম গলে রক্তের সাথে মিশে একাকার হয়ে গেছে। রাস্তায় মানুষ জড়ো হয়ে পড়ল। আজমল শেখ যত দ্রুত সম্ভব ছেলেটিকে নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। এরপর জানতে পারে ছেলেটা অনাথ, বাবা মা অনেক আগেই মারা গেছেন। ছেলেটির আপন বলতে কেউ নেই, আর এটা জানার পর ছেলেটিকে আজমল শেখ নিজ বাড়িতে নিয়ে আসেন আর হয়ে ওঠে শেখ বাড়ির একজন সদস্য। সেই ছেলেটা আর কেউ নয়, নুহাস, যে কিনা ছোট্ট থেকে জাহিনের সমস্ত বিপদে আপদে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। নুহাসে থেকে জাহিন অতীত থেকে বেরিয়ে আসে। ভাই কোথায় হারিয়ে গেলে তুমি? জাহিন ঢোক গিলে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে আকস্মিক নুহাসের গালে চড় বসিয়ে দেয়। এমন একটা দৃশ্য দেখে সকলে স্তব্ধ, বিমূর্ত। নুহাস নিজ গালে হাত রেখে নির্বিকার হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন নুহাসের কলা চেপে ধরে গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, মা, বাবা, চাচু আর রিহানকে বলো এই মুহূর্তে বাড়িতে আসতে। কথাটা বলে জাহিন নুহাসকে টানতে টানতে যারার সামনে এসে যারার হাত চেপে ধরে বলে, চল। জাহিন বোন আর নুহাসকে নিয়ে একটা কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সকলে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। জোহরা বেগম চেঁচিয়ে বলল, জাহিন, দরজা বন্ধ করলি কেন বাবা? যারা আর নুহাস কি করেছে? জাহিনের ভারী কণ্ঠস্বর ভেসে আসে, মা, তোমরা যাও এখান থেকে, ওদের সাথে আমার কথা আছে। যাই কথা থাকুক, তুই দরজা খুলে আমাদের সকলের সামনে কথা বল। কোনো কথা ভেসে আসলো না। জোহরা বেগম ভীত হয়ে দরজা থেকে সরে গিয়ে ফোন হাতে নিয়ে স্বামীর নাম্বারে কল দিল। 3 জন মানবী মুখোমুখি দাঁড়িয়ে আছে বন্ধ কক্ষে, কারো মুখে কোনো কথা নেই। জাহিন স্থির চোখে বোন আর নুহাসকে পরখ করে যাচ্ছে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে, ভাইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। নুহাসও নিচ থেকে তাকিয়ে আছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বলবো নাকি তোরা বলা শুরু করবি? দুজনেই মৌন রইল। জাহিনের মেজাজ চড়া হচ্ছে দুজনের নীরবতা দেখে। দুজনের প্রেমে পড়েছে, ভালো কথা, কিন্তু এই প্রেমের কথা চোখ তুলে কাউকে বলার সৎ সাহস যখন নেই, তাহলে দুজনের সম্পর্কে জড়িয়েছে কেন? জাহিন নিজের রাগটা সংযত করে বলল, আমি যদি বলা শুরু করি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না যারা, নুহাস, তাই তোরা নিজ থেকে বললে খুশি হব আমি। এবার যারা নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। জাহিন চেঁচিয়ে বলে উঠল, কি চাওয়াচাওয়ি করছিস? দুজনে যা বলবি আমার দিকে তাকিয়ে বল। যারা ঈষৎ কেঁপে ওঠে। নুহাস চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। সে এতটুকু বুঝে গেছে জাহিন তাদের সম্পর্কে কথাটা জেনে গেছে, না হলে এভাবে তাকে আর যারাকে জেরা করতো না। কিন্তু জাহিন জানলো কি করে? নুহাস নিজের মনকে শক্ত করলো, জাহিনকে বলে দেবে সবটা, তাতে যা হওয়ার হোক সে সেটা মেনে নেবে। কিন্তু যখন সুযোগ এসেছে এই সম্পর্কে কথাটা বলার, সেটা মাথা উঁচু করে বলবে সে। নুহাস নিজেকে ততস্থ করে ঢোক গিলে জাহিনের চোখে চোখ রেখে বলল, কি জানতে চাও তুমি? জাহিন কিরমির করে বলল, তুই অনুমান করতো কি জানার কথা বলছি আমি? এটাই জানতে চাও তো যারা আর আমার মাঝে কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের দুজনের মাঝে প্রণয়ের একটা সম্পর্ক আছে। জাহিন মুখ দিয়ে চবর্গে উচ্চারণ করে মাথা নাড়াতে নাড়াতে বলল, ফাইন। নুহাস 2 কদম জাহিনের দিকে এগিয়ে এসে বলল, কিন্তু ভাই বিশ্বাস করো আমি। জাহিন হাত বাড়িয়ে নুহাসকে থামিয়ে শক্ত কণ্ঠে বলল, পরে তোর কথা শুনবো আমি।
ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে নুহাসের হৃদস্পন্দনের গতি 1000 গুণ বেড়ে গেছে। গাল শুকিয়ে আসছে। এই ঠান্ডার মাঝেও শরীর গরম হয়ে গেছে টেনশনে। জাহিন বোনের দিকে চেয়ে শান্ত গলায় বলল, নুহাস যা বলছে তা কি সত্যি? নুহাস যারার দিকে তাকায়। যারা কি তাদের সম্পর্কে কথাটা কোনোভাবে অস্বীকার করবে? চুপ করে আছে কেন মেয়েটা? কথা বলছে না কেন? যারা আর চোখে একবার নুহাসের দিকে তাকায়। নুহাসের চোখ মুখে চাপা উত্তেজনা আর আশঙ্কার ছায়া পড়ে আছে। নুহাস যখন বুকে ফুলিয়ে তাদের সম্পর্কের কথাটা স্বীকার করেছে, তাহলে সে কেন পারবে না? সবটা বলে দিবে ভাইকে, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু ভাই তাদের এই সম্পর্কের কথাটা জানলো কি করে? কোনোভাবে কি ভাবি বলে দিয়েছে? কিন্তু ভাবি তো কথা দিয়েছে তাকে এই কথাটা কাউকে বলবে না। তাহলে যারা নিজের মনের দ্বিধা কাটিয়ে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, নুহাস ভাই যা বলছে সবটা সত্যি। আমি আর নুহাস ভাই দুজন দুজনকে ভালোবাসি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এখন যদি তোদের সম্পর্কটা মেনে না নেওয়া হয় তখন কি করবি দুজনে? যারা আটকে ওঠে। ভয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হৃৎপিণ্ডের গতি। সত্যি কি কেউ তাদের সম্পর্কটা মেনে নেবে না? যারা ভেতরে কান্নাটা ঠোঁটে ঠোঁট চেপে আটকায়। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে, আশঙ্কায় বুক ধুকভুক করছে নুহাসের। চকিতে নুহাস নিজের ধ্যানে ফিরে আসে। মনে মনে ভয় পেলেও শান্তভাবেই বলল, তোমরা আমাদের গুরুজন, তাই তোমরা যা সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নিব। তাতে যদি বিরহ যন্ত্রণা সইতে হয় তাই সইব। জাহিন শান্ত কণ্ঠে বলল, ভেবে বলছিস তো? ভেবেই বলছি। ঠিক আছে, বাইরে চল তাহলে। যারা ধরা কণ্ঠে বলল, ভাইয়া আমার কথাটা শোনো একটু। জাহিন কণ্ঠে তেজ এনে বলল, একটাও কথা নয়। যারা করুণ চোখে নুহাসের দিকে তাকায়। নুহাস প্রেয়সীর করুণ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সত্যি সে অসহায়, চাইলেও নিজের ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে পারবে না, এই ক্ষমতা যে তার নেই। জাহিন গম্ভীর কণ্ঠে বলল, তুই জানিস নুহাস, তোদের এই সম্পর্কের জের ধরে কেউ আমাদের সম্পর্কের মাঝে ফাটল তৈরি করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। নুহাস নিশ্চয় গলায় বলল, মানে? কিছু না, বাইরে চল। জাহিন আগের ন্যায় নুহাস আর যারার হাত চেপে ধরে দরজা খুলে ড্রয়িং রুমে এসে দুজনের হাত ছেড়ে দেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আজমল শেখ, আজহার শেখ আর রিহান চলে এসেছে অফিস থেকে। আজমল শেখ ছেলেকে দেখে উৎকণ্ঠা গলায় বললেন, এভাবে জলদি আসতে বললো কেন? জাহিন কিয়ৎক্ষণ নীরব থেকে সাবলীল গলায় বলল, বাবা, আপনি কি চান আপনার একমাত্র মেয়েকে নিজের কাছে, নিজের চোখের সামনে সারা জীবনের জন্য রাখার জন্য? আজমল শেখ ছেলের মুখে এমন ধরনের কথা শুনে ভুরু কুঁচকে বলেন। মানে? জাহিন মায়ের দিকে চেয়ে বলল, মা, তুমি কি চাও? জাহিন, তুই কি বলছিস এসব? যারাকে সারা জীবন আমাদের কি করে রাখবো? ও মেয়ে কুলে জন্ম নিয়েছে, ওকে অন্য ঘরে যেতেই হবে। আমি শুধু তোমাদের ইচ্ছের কথা জানতে চেয়েছি মা। তোমরা কি চাও নিজেদের কাছে যারাকে সারা জীবনের জন্য রাখার জন্য? জোহরা বেগম উদ্গ্রীব গলায় বললেন। জোহরা বেগম মেয়ের দিকে তাকান। ঘরের ভিতরে কি এমন হয়েছে যে এমন শুকনো হয়ে আছে মেয়েটার মুখ? জোহরা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে আবেগী গলায় বলল, চাইলেই কি আর ধরে রাখা যায়? মেয়েদের তো পরের ঘরে যেতেই হবে, এটাই যেন নিয়ম। যারা নুহাসের বুকের ভেতরে ঝড় বইছে। জাহান কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। যারা ঘাড় বাঁকিয়ে নুহাসের পানে তাকাতে নুহাস তড়িঘড়ি করে তার দিকে থেকে নজর সরিয়ে নেয়। নুহাস এই ভয়গ্রস্ত চোখের সাথে নিজের চোখের মিলন ঘটাতে চায় না। এর মাঝে আজমল শেখ কপট চেঁচিয়ে বলেন, জাহিন, তুমি কি বলতে চাও সেটা খোলাসা করে বলো। এমন ধোঁয়াশার মাঝে রাখার কোনো মানে হয় না। জাহিন এক পলক বোন আর নুহাসের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যারা নুহাস একে অন্যকে ভালোবাসে বাবা। কথাটা শোনা মাত্রই যারা আর নুহাস চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সকলে অবিশ্বাস্য চোখে একে অন্যের দিকে তাকালো, যেন জাহিনী কথাটা বিশ্বাসযোগ্য নয়। আজমল শেখ হুঙ্কার দিয়ে বলেন, মানে কি বলতে চাচ্ছ তুমি এসব? যারা নুহাস কি বলছে জাহিন, এসব তোমরা দুজনে? জাহিন বাবার কাছে এগিয়ে এসে বোঝানোর স্বরে বলল, বাবা, আপনি শান্ত হন। এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি তো। ওরা এমন কোনো অপরাধ করেনি যার জন্য এতটা রেগে যেতে হবে।
জাহিনের কণ্ঠে এমন অপ্রত্যাশিত কথা শুনে যারা নুহাসের ভগ্ন হৃদয়ে যেন প্রাণ ফিরে আসে। তার মানে জাহিন মেনে নিয়েছে তাদের সম্পর্কটা। এতক্ষণে মনের অস্থিরতাটা একটু হলেও কমেছে। সকলে যারা নুহাসের বিষয়টা শুনে হতবাক হলেও একজন ভীষণ খুশি হয়েছে, সেটা রোকেয়া বানু। ওনার অনেক আগে থেকেই স্বাদ ছিল যারা সাথে নুহাসের বিয়ে দিবেন। সেই স্বাদটা যে দুজনে এভাবে পূরণ করবে সেটা ভাবেননি। রোকেয়া বানু ছেলেকে ধমক দিয়ে বলেন, আজমল, এতে রাগারাগির করার কিছু হয়নি। ছেলে মেয়ে দুটো কাউকে খুন করে ফেলেনি যে এতটা রেগে যাচ্ছিস তুই। নুহাসা যারা হকচকে উঠল। ভেবেছিল সকলে হয়তো তাদের উপরে ক্ষেপে যাবে, কিন্তু না, সকলের ভাবান্তর দেখে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি। শুধু আজমল শাহ যা একটু রেগে গেছেন। রোকেয়া বানু নুহাসের কাছে গিয়ে স্নেহভরা কণ্ঠে বলল, কি দাদু ভাই, আমার নাতনিটাকে বুঝি ভালোবাসিস? নুহাসের চোখ টলমল করছে। ভেতরে কান্নাটা আটকে রাখার জন্য নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। নুহাস ঠোঁট চেপে প্রত্যুত্তর মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দেয়। রোকেয়া বানু শাসিয়ে বলেন, ধুর বোকা, এখানে কান্নার কি হলো? তোদের সম্পর্কটা কেউ মেনে নিক বা না নিক, আমি মেনে নিয়েছি। আজমল শেখ চেঁচিয়ে ওঠেন, মা কি বলছেন আপনি এসব? রোকেয়া বানু ছেলের দিকে ফিরে তেজ দেখিয়ে বলে, চেঁচাবি না একদম। আমি যা বলছি সেটাই হবে। ওদের সম্পর্ক পূর্ণতা পাবে, আর আমি নিজে দাঁড়িয়ে ওদের 4 হাত এক করে দিব, দরকার পড়লে আজকেই। জাহিন দাদুর কথা শুনে মৃদু হাসল। মনে মনে সে অনেক খুশি। আর যাই হোক, অন্য কোনো সপুরুষের হাতে বোনকে তুলে দিলে তো স্বস্তিটা পাবে, আর তা চেয়ে বেশি স্বস্তি পাবে নুহাসের হাতে বোনকে তুলে দিলে। বোনকে সুখী রাখবে এতটুকু আস্থা আছে নুহাসের প্রতি জাহিনের। ভেবেছিল পরিবারের সবাইকে মানাতে পারলেও বাবাকে মানাতে হিমশিম খাবে সে, কিন্তু দাদু যে এই পথটা মসৃণ করে দিবে এটা কল্পনার বাহিরে ছিল। এখন বাবাকে দাদু বুঝিয়ে নিতে পারবে, তার কাজ শেষ, যা করার দাদুই করবে। আমি আপনার মতের পক্ষে দ্বিমত পোষণ করলাম মা। আজমল শেখ রুক্ষ কণ্ঠে কথাটা বলে হনহনিয়ে নিজের ঘরে চলে যায়। নুহাসা যারা করুণ চোখে দাদুর দিকে তাকালো। রোকেয়া বানুর মুস্কি হেসে বলেন, চিন্তা করিস না, আমি বোঝাবো ওকে, কিন্তু তার আগে মেয়ের মায়ের সিদ্ধান্ত জানতে হবে। মেয়ের মা কি চায়? জোহরা বেগম মোলায়েম কণ্ঠে বলেন, ছেলে মেয়ের খুশিতেই মা খুশি। আর সবাই? সকলেই রোকেয়া বানুর কথাতে হ্যাঁ মিলালো। ঘরের মেয়ে ঘরে থাকবে, এর চেয়ে খুশির কারণ আর কি হতে পারে? রোকেয়া বানু হাসু খুশি গলায় বলেন, তাহলে তো হলোই, বিয়ের আয়োজন শুরু করো। ওদের আকত আজকেই হবে, কারণ আজমলের মতিগতি আমার জানা আছে। ওকে এই বিষয়ে রাজি করাতে পারলে ও সময়ের সাথে সাথে ও বিয়েকে বসবে, তাই যা হওয়ার গরম গরমই হবে। আহান খুশিতে চেঁচিয়ে বলে, আবার একটা বিয়ে খেতে যাচ্ছি আমরা, তাও আবার আপুর আর নুহাস ভাইয়ের। যারা নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। কেন জানি মনে হচ্ছে এটা বাস্তব নয়, সবটাই স্বপ্ন। পরিবারের সকলে তাদের সম্পর্কটা এত সহজভাবে মেনে নেবে ভাবতে পারছে না তারা। হয়তো ঘুম ভাঙলে এই সুন্দর স্বপ্নটা মিলিয়ে যাবে। যারা বেশিক্ষণ নুহাসের পানে তাকিয়ে থাকতে পারলো না, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। নুহাস মৃদু হাসলো। আন্টি ধীর পায়ে যারার কাছে এসে যারার বাহু ধরে আস্তে করে বলল, অভিনন্দন যারা, তোমার আর নুহাস ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। যারা লাজুক হাসলো। তবে অয়ন্তীর সব থেকে অবাক হয়েছে স্বামীর কর্মকাণ্ড দেখে। প্রথমে রেগে মেগে বাড়িতে আসলো, তারপর নুহাসকে চড় মারল, তারপর ওদের দুজনের সাথে একান্তে কথা বলে সম্পর্কের কথাটা নিশ্চিত হয়ে সবাইকে বলল। কিন্তু জাহিন এই বিষয়টা জানলো কি করে? আর অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো নুহাস আর যারার সম্পর্কের কথাটা জানলে ভীষণ রাগ করবে, কিন্তু স্বামীর চেহারা অন্য কিছু বলছে। অয়ন্তী ঠোঁটের কোণে হাসি রেখে স্বামীর দিকে এক নজরে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে তত অবাক করছে তাকে এই মানুষটা, কেমন জানি গোলক ধাঁধার মতো। জাহিন অয়ন্তীর এমন চাউনি দেখে ভুরু উপরে তুলে ইশারা করে বলল, কি হয়েছে? অয়ন্তী মুস্কি হেসে দুপাশে মাথা নাড়িয়ে না ইশারা করলো। এর মাঝে রেহান বলল, কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু আমার হিটলার বাপকে রাজি করাবে কি করে? রোকেয়া বানু চড়া গলায় বললেন, ওকে কি করে রাজি করাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি ওর মা। ওর জেদ থেকে আমার জেদ বেশি। দরকার পড়লে কান মলে ওকে রাজি করাবো। এই বয়সে কানমলা খাওয়ার শখ জেগেছে খুব ওর, যে মায়ের সিদ্ধান্তের ওপর কথা বলে। সকলে রোকেয়া বানুর কথা শুনে হেসে ওঠে।
আদৌ আজমল শেখ রাজি হবেন কিনা বোঝা যাচ্ছে না। গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে অস্ত যেতে ব্যস্ত। পাখিরা ঝাঁক বেঁধে ডানা ঝাপটে নিজ নেড়ে যেতে ব্যস্ত। তেমনই শেখ বাড়ির সদস্যরা ব্যস্ত সময় পার করছে, কারণ সন্ধ্যার পরে যে শেখ বাড়ির সকলের আদরের একমাত্র কন্যার বিয়ে। আজমল শেখকে এই বিয়েতে রাজি করাতে অনেক বেগ পোহাতে হয়েছে, কিন্তু রোকেয়া বানু কম কিসে। ছেলে যদি হয়ে থাকে বুনো ওল, তো উনি বাঘা তেঁতুল। তাই বুদ্ধি করে নুহাশকে পাঠানো হলো আজমল শেখের কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য। রোকেয়া বানু জানে ছেলে যতই বাইরে বাইরে কঠোরতা প্রকাশ করুক না কেন, ভেতরটাতে যা কোমলতায় ঘেরা। নুহাশ ভয়ের চোটে যেতে চায়নি, কিন্তু যখনই যারা বিষণ্ণ মুখখানা চোখের সামনে দৃশ্যমান হলো, তখনই সাহস জুগিয়ে আজমল শেখের কাছে এলো। আজমল শেখ রকিং চেয়ারে হেলান দিয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে আছেন। নুহাশের বুক ধুকভুক করছে আর বারবার পেছনের দিকে তাকাচ্ছে। পেছনে থাকা জাহিন, রিহান, আচা শেখ আর দাদু তাড়া দিচ্ছে জলদি করার জন্য। নুহাশ ঢোক গিলে আজমল শেখের শিউরে পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয়, বড় বাবা। কোনো সাড়া এলো না। নুহাশ পুনরায় আবেগময় কণ্ঠে বলল, আমি জানি আপনি আমার উপরে ভীষণ রেগে আছেন। রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি রেগে থাকার মতোই একটা কাজ করেছি। কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আমি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাব চিরকালের জন্য। কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবো না। সারা জীবনের জন্য যারাকে নিজের হৃদয় থেকে মুছে ফেলবো। নুহাশ কথাগুলো বলে থামলো, কিন্তু সাড়া দিল না আজমল শেখ। নুহাশ মনমরা হয়ে দরজার দিকে তাকালো। জাহিন ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। নুহাশ মাথা নাড়িয়ে আবারও বলা শুরু করলো, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমার দ্বারা আপনি কষ্ট পান এটা চাই না আমি। তাই এই মুহূর্তে এই শেখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি চিরকালের জন্য। নুহাশ কথাগুলো বলে ঘুরে দুকদম এগোতে আজমল শেখের গম্ভীর স্বর ভেসে আসে, দাঁড়াও। নুহাশ থেমে যায়। ভয়ের চোটে মনে হচ্ছে যেন এই বুঝি হৃৎপিণ্ডটা ধপাস করে ফ্লোরে পড়ে যাবে। অন্যদিকে দরজার সামনে যারা ওত পেতে ছিল, তারা চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। নুহাশের সামনে আজমল শেখ এসে দাঁড়ান। নুহাশ ভয়ে ভয়ে এক পলক আজমল শেখের দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নেয়। আজমল শেখ কিয়ৎক্ষণ নুহাশের দিকে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে বলল, নিজেকে খুব জ্ঞানী মনে করছো না? নুহাশ থেমে থেমে বলল, না বড় বাবা, আমি তো চড়িয়ে তোমার গাল লাল করে ফেলবো বেয়াদব ছেলে। তোমার সাহস কি করে হয় এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার? এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? নুহাশ জড়ানো কণ্ঠে বলল, না মানে আমি আসলে তোমাকে এই বাড়িতে আমি এনেছি, তাই আমি ঠিক করব তুমি এই বাড়ি ছেড়ে যাবে নাকি থাকবে। নুহাশ ক্ষীণ গলায় বলল, তাহলে কি করব বলুন? আজমল শেখ অন্যদিকে ফিরে শক্ত কণ্ঠে বলেন, তৈরি হও, গিয়ে যাও এই বাড়ির ছেলে থেকে জামাই হওয়ার জন্য। নুহাশ কথাটা বলে হকচকে উঠে বড় বাবার দিকে বড় বড় চোখ করে তাকায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে চাইছে না। নুহাশ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। আজমল শেখ ইতস্তত বোধ করলো। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? এতে এত অবাক হওয়ার কিছু হয়নি। ছেলে মেয়ের খুশিতে বাবা মা খুশি, তাই রাজি হয়েছে এই বিয়েতে। আর মা যখন রাজি আছেন এই বিয়েতে, তখন মা এই বিয়ে দিয়েই ছাড়বেন। আমার আপত্তি মানবেন না উনি, জানি। আপনি বাধ্য হয়ে রাজি হয়েছেন এই বিয়েতে, তাই না? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না। আমি যেটা বলছি সেটা করো, গিয়ে যাও। নুহাশের চোখ নোনা জলে ভরে উঠছে। আজমল শেখ নুহাশের চোখের জল দেখে কপট রাগ দেখিয়ে বলেন, এই ছেলে, একদম ন্যাকা কান্না করবে না আমার সামনে। যেটা বলছি সেটা করো, গিয়ে যাও। ছেলেদের কান্না করা একদম মানায় না। নুহাশ ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। বাইরে দাঁড়ানো সকলে এই আবেগঘন মুহূর্তটা দুচোখ ভরে দেখলো। যারা নুহাশের পারিবারিকভাবে আঁকত হবে, তবে দুই একজন একসাথে এখন থেকে থাকতে পারবে না, কঠোরভাবে সে কথাটা আজমল শেখ জানিয়ে দিয়েছেন। আগে মেয়ের পড়াশোনা শেষ হোক, তারপর ধুমধাম করে বিয়ে দিবেন। যেহেতু পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, সেহেতু প্রতিবেশী ছাড়া আর কাউকে তেমন দাওয়াত দেওয়া হয়নি। যারা মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছে, যারা কাছে যেন এখনও এই সব কিছু স্বপ্নের মতো লাগছে। আয়ান্তি যারাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মাথায় ঘোমটা টেনে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমায় যারা বউ সাজে। যারা মৃদু হেসে আরশির দিকে তাকালো, নিজেকে আপাদমস্তক দেখলো। শাড়িতে কেমন যেন নিজেকে বড় বড় লাগছে। আচ্ছা, তাকে বউ সাজে নুহাশ যখন দেখবে তখন কেমন প্রতিক্রিয়া দিবে ভাবতে সর্বাঙ্গ শিউরে উঠল। আর কিছু মুহূর্ত পরেই দুজনে বাধা পড়বে এক পবিত্র বন্ধনে। যারা আয়ান্তির দিকে ফিরে প্রশ্ন করলো, ভাবি, তুমি কি ভাইয়াকে আমাদের সম্পর্কের কথা কোনোভাবে? আয়ান্তি যারার কথা সমাপ্ত হওয়ার আগেই বলল, না না না, আমি ওনাকে এই বিষয়ে কিছু বলিনি।
যারা চিন্তিত হয়ে বলল, তাহলে ভাইয়া জানলো কি করে? আমারও একই কথা, উনি জানলো কি করে? তুমি ভাইয়াকে জিজ্ঞেস করবে ভাইয়া কার কাছ থেকে জানলো এই কথাটা, কারণ ভাইয়া বলেছে আমাদের এই সম্পর্কের জের ধরে নাকি নুহাশ ভাই আর ভাইয়ার সম্পর্কের ফাটল ধরাতে চেয়েছিল কেউ একজন। অয়ন্তী যারাকে ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, আমি জিজ্ঞাসা করব। এমন সময় জোহরা বেগম ঘরে আসেন। মেয়েকে নিজের বিয়ের বেনারসি শাড়িতে বউ সাজে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। কবে যে মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারল না। এই তো সেদিন সবার মুখে হাসি ফুটিয়ে পিচ্চি যারার আগমন ঘটেছে পৃথিবীতে, আর আজকে সেই পিচ্চি যারায় বিয়ে ভাবা যায়? সময় কত তাড়াতাড়ি প্রবাহিত হয়। যারা হাসি মুখে মায়ের সামনে এসে দাঁড়ায়। জোহরা বেগম শাড়িটা পরিপাটি করে বলেন, কারণ নজর যেন না লাগে আমার পরিটার ওপরে। যারা প্রফুল্ল গলায় বলল, সুন্দর লাগছে আমাকে মা তোমার বিয়ের শাড়ি পরে। খুব সুন্দর লাগছে। তুমি যখন এই শাড়ি পরে বউ সেজেছিলে তার থেকেও বুঝি সুন্দর লাগছে। তার থেকেও সুন্দর লাগছে। জোহরা বেগম হাসি মুখে কথাটা বলে হাতের মুঠোয় থাকা ছোট্ট বক্স থেকে একটা নাকফুল বের করলেন। শেখবাড়ির রীতি, এটা যখন মেয়ে জন্ম নেবে এবং বংশ তখনই তার জন্য সোনার নাকফুল গড়ে রাখা হয়, আর এই সোনার নাকফুল বিয়ের দিন মেয়ের নাকে পরিয়ে দেওয়া হয়। তেমনি যারা পুরাতন নাকফুল খুলে নতুন নাকফুল পরিয়ে দিয়ে জোহরা বেগম অয়ন্তীকে তাড়া দেয় তৈরি হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। অয়ন্তীও বাধ্য মেয়ের মতো নিজের ঘরে এসে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। এমন সময় জাহিন রুমে এসেই থমকে দাঁড়ায়। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সামনে থাকা রমণীর দিকে। নীল শাড়িতে অপূর্ব লাগছে রমণীটিকে। জাহিন না এগিয়ে দরজার পাশেই হেলান দিয়ে বউর দিকে এক নজরে তাকিয়ে রইল। অয়ন্তী খুব মন দিয়ে সাজুগুজু করছে, বর যে ঘরে এসেছে সেদিকে খেয়াল নেই। অয়ন্তী চুল হাত খোপা করে পেছন ফিরে তাকাতে চমকে উঠে জাহিনকে এমন খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে। বুকে থুতু দিয়ে অয়ন্তী তেজি গলায় বলল, এভাবে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? কতটা ভয় পেয়েছি আমি জানেন? জাহিন হাসল, খুব সুন্দর সেই হাসি। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসতে আসতে কৌতুকের স্বরে বলল, আমার ভিতু বউটা খুব ভয় পেয়েছে না? ভয় দেখি আবার বলছে ভয় পেয়েছি কিনা, দেখি সরুন। অয়ন্তী চলে যেতে নিলে জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাসকা টান মেরে নিজের দিকে টেনে আনে। এভাবে টান দেওয়ার ফলে অয়ন্তীর খোপা খুলে রেশমি চুলগুলো কোমরে গিয়ে ঠেকে। অয়ন্তী নিজেকে তটস্থ করে রেগে মেগে কিছু বলতে যাবে, তখনই জাহিন রাশভারী কণ্ঠে বলে,